হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি স্নেহা আজকে তোমাদের শেয়ার করতে চলেছি বোর্ড এক্সামের জন্য কিছু ইম্পর্টেন্ট টিপস, যেগুলো তোমাদের এক্সামের সময় খুবই কাজে লাগবে। বিশেষ করে লাস্টের পয়েন্টটা তো খুবই ইম্পর্টেন্ট, তার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখবে এবং আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কাজে লেগেছে কিনা। তো চলো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, হ্যান্ডরাইটিং। হ্যান্ডরাইটিং হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসের জন্য তোমার খাতাটা আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে ওঠে। তাই জন্য হ্যান্ডরাইটিংটা ভালো হওয়া মাস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি মেনে নিলাম যে তুমি হয়তো ভালো হ্যান্ডরাইটিং, তোমার হয়তো ভালো না হ্যান্ডরাইটিং, আমি সেটা মেনে নিলাম। ঠিক আছে, কিন্তু তোমার যদি হ্যান্ডরাইটিংটাকে তুমি ইমপ্রুভ করো না, তোমার যে কত কাজে লাগবে তুমি সেটা নিজেও জানো না। কারণ আমি আমার নিজের বোর্ড এক্সামের ক্ষেত্রে এটা লক্ষ্য করেছি। আমি আমার দেখে আরেকজন লিখছে, কিন্তু তার হ্যান্ডরাইটিংটা ভালো হওয়ার জন্য কি আমার থেকে বেশি নম্বর পেয়ে গেছে। একটা আমাদের বোর্ড এক্সামের সময় কয়েকটা কোশ্চেন্স ছিল, ম্যাক্সিমামটাই আমার খাতা দেখেই করা হয়েছিল। তো এবার একটু একটু চেঞ্জেস ছিল, কিন্তু ওর লেখাগুলো প্রত্যেকটাই আমার থেকে ছোট ছিল লেন্থ। অনেকে ভাবো তোমরা যে লেন্থে বড় হো মানে যে ওটাতে বেশি নাম্বার আসবে, সেটা কিন্তু নয়। লেন্থটা ভ্যারি করে না, ভ্যারি করে হচ্ছে তোমার হ্যান্ডরাইটিং, তোমার প্রেজেন্টেশন, তুমি কীরকম করে খাতাটাকে সার্ভ করছো। ঠিক আছে, তাই জন্য তোমাকে ফার্স্টেই যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে তোমার হ্যান্ডরাইটিং। হ্যান্ডরাইটিংটা মাস্ট ইম্পর্টেন্ট, যে তোমাকে ভালো করে পরীক্ষার সময় লিখে আসতে হবে। সেকেন্ড পয়েন্ট, প্রেজেন্টেশন। প্রত্যেকটা জিনিসের প্রেজেন্টেশন খুবই ইম্পর্টেন্ট। যেমন তুমি কোনো খাবার কাউকে দিচ্ছ, তুমি ধরো একজন চিকেন রান্না করেছে আর একজন মাটন রান্না করেছে, কিন্তু চিকেনটা দেখতে খুব সুন্দর লাগছে, এত সুন্দর করে প্রেজেন্টেশন করেছে, কিন্তু মাটনটা কি ওই কড়াইয়ের মধ্যেই রেখে দিয়েছে। তাহলে লোকে যখন আসবে তখন লোকে কোনটা প্রেফার করবে, যেটা দেখতে সুন্দর লাগছে নাকি এমনি, ওটা যদি আমরা না বলে দিই যে এটা চিকেন আর এটা মাটন, তো ওটাই হচ্ছে ব্যাপার, যে তোমার খাতাটাকে তুমি যত ভালোভাবে প্রেজেন্ট করবা তোমার নাম্বার তত ভালো আসবে। আমি একটা অ্যাভারেজ স্টুডেন্ট, আমিও এমন না যে আমি খুব ভালো নাম্বার পেয়েছিলাম বা খুব খারাপ নাম্বার পেয়েছিলাম। আমি যে টিপসগুলো ফলো করতে ভুলে গিয়েছিলাম সেগুলো আমি পরে জানতে পারি যে এরকম করলে আরও ভালো নাম্বার পাওয়া যেত। তাই জন্য আমি ভাবলাম যে এটা আমি তোমাদের শেয়ার করে দিই, তাহলে কি তোমাদেরও অনেক সুবিধা হবে। আমি বলছি তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, তোমাদের সময় নষ্ট আমি করবো না, ওই জন্য আমি তাড়াতাড়ি করে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রেজেন্টেশন। আমি আর একটা জিনিসও দেখবে, যে তুমি তোমার বান্ধবী বা বন্ধুকে দেখাচ্ছ, সেই বন্ধুটার তোমার থেকে হাতের লেখা ভালো, ও খাতাটা ভালো করে প্রেজেন্ট করেছে, তোমার মতনই সেম টু সেম লিখেছে, কিন্তু ও কী করেছে, ও নিজের প্রেজেন্টেশনটাকে বেশি গুরুত্ব দিয়েছে, যার জন্য কী হচ্ছে, যার জন্য ওর নাম্বারটাও বেশি হয়ে যাচ্ছে। তাহলে তোমার থেকে ওর নাম্বারটা বেশি হয়ে যাচ্ছে। আমার নিজের ক্ষেত্রে এটা নিজের চোখে দেখা, এটা হেন্স প্রুফ পাওয়া আছে আমার। তাই জন্য প্রেজেন্টেশন জিনিসটা না খুব ইম্পর্টেন্ট। এটা এটা একটা টিচার খুব ভালো করে নোটিস করে যে তুমি ওই পরীক্ষার ওই টাইমের মধ্যেও কী করে খাতাটাকে প্রেজেন্ট করছো। এটা তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, যে খাতাটাকে কতটা প্রেজেন্টিভ করলে আরও ভালো নাম্বার পাওয়া যায়। থার্ড পয়েন্ট, পয়েন্টিং। পয়েন্টিং জিনিসটা এমন একটা জিনিস, যে জিনিসটা গেম চেঞ্জার হতে পারে। ধরো তুমি একটা ইতিহাসের বড় একটা নোট লিখছো, সেই নোটটা তুমি প্যারাগ্রাফের মতো লিখেই গেলে, কিন্তু তোমার তুমি তো আর বোর্ড এক্সামে দেখতে পারবে না যে তোমার কত নাম্বার উঠছে না উঠছে। তুমি এটা তোমার যে টেস্ট এক্সামগুলো সেগুলোতে তুমি দেখতে পারবে। তো টেস্ট এক্সামগুলোতে কী হয়, যে তোমরা অনেকেই দেখেছি যে
প্যারাগ্রাফের মতো লিখেই গেছো, কিন্তু নাম্বার সেরকম ভালো পাওনি। কেন পাওনি? কারণ তোমরা পয়েন্টিং ঠিকঠাক করে করোনি। পয়েন্টিংটা খুবই ইম্পর্টেন্ট একটা বড় নোট লেখার জন্য। সেটা ইংলিশ, সেটা হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, তারপরে যে যে সাবজেক্টগুলোতে পয়েন্টিংটা খুব ভালো করে ভ্যারি করে, সেই সাবজেক্টগুলোতে তোমাদের পয়েন্টিং কিন্তু করতে হবে, ভালো করে পয়েন্টিং করতে হবে। এমন না যে কিছু একটা পয়েন্ট করে দিলাম আর সেই পয়েন্টের ভিতরে গিয়ে অন্য কিছু লিখে দিলাম। পয়েন্টিংটা এমন একটা জিনিস যেটা তোমার মিডিলে, মানে তুমি যেটা লিখছো সেটা গোটা লেখাটাকে একটা ওয়ার্ড, ইন ওয়ান ওয়ার্ডে লেখা। তো পয়েন্টিংটা তোমাদের কিন্তু পরীক্ষার সময় করতে হবে। পয়েন্টিং ভুলে গেলে কিন্তু চলবে না, যে না আমার দেরি হয়ে যাচ্ছে, পয়েন্ট ভাবতে ভাবতে আবার দেরি হয়ে যাবে। অনেক কোয়েশ্চেন তো এমন হয় যে আনকমন পড়ে, আনকমন কোয়েশ্চেনগুলোতে তো আমরা পয়েন্টিং তো পড়ে আসিনি, তাহলে আমরা কি করে লিখবো? আমাদের এই জিনিসটা ভাবার জন্য আমাদের আবার সময় নষ্ট হয়। তাই জন্য এমনভাবে লিখতে হবে যে আমি যদি এক পাতাও লিখি, সেই এক পাতাটা যেন ভালো করে লেখা হয়। তোমার লেখার মানটা দেখতে হবে যে তুমি কেমন ভালো করে লিখছো। এমন না যে যেমন তেমন করে লিখে দিলাম আর ভালো নাম্বার পাওয়ার আশায় বসে থাকলাম। এটা কিন্তু ভাবলে চলবে না। তোমাদেরকে মানটা বজায় রাখতে হবে যে তুমি কতটা ভালো লিখতে পারো, তোমার কি অ্যাবিলিটি লেখার, সেটা। ঠিক আছে? 4th পয়েন্ট, মাল্টিপল কালার্স। আমার বাড়িতে বিশ্বাস করো, ভিডিও করার মতো কোনো পরিস্থিতি কখনো হয় না। একমাত্র আমাকে রাত্রেবেলাতেই শ্যুট করতে হবে এখন যা মনে হচ্ছে, কিন্তু রাত্রেবেলায় পাশের ঘরে টিভি চলে জোরে জোরে, তাই জন্য শ্যুট করতে পারি না। এখনও বলে এলাম যে একটু কিছুক্ষণ দ্বারা একটা ভিডিও শ্যুট করে নিই, দিয়ে আবার জোরে চালিও টিভি। আমার বাড়িতে পরিস্থিতিই নেই শ্যুট করার মতো, সত্যি কথা বলছি। আমি যে কি যুদ্ধ করে ভিডিও বানাই, এখন বাড়িতে কেউ নাই, ওই জন্য ভিডিওটা বানাতে পারছি। আর আমার মা, তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার মা জানে না যে আমি ভিডিও করি, এরকম ইউটিউবে ছাড়ি। কি বলবো, আর আমার কিছু বলার নেই। আমি যে কি বলবো। এই দেখো, এটা একটা তোমার ইয়ারবাডস নিয়ে এখন ভিডিও করছি। তাও এই যে স্ট্যান্ডটাতে ভিডিও করছি, এই স্ট্যান্ডটাও আমার বন্ধুর কাছ থেকে নেওয়া। মানে আমি কিচ্ছু এই ইসের জন্য আমি 1 টাকাও খরচ করিনি। আর কি করব, তোমরা তো আমার ভিডিও তো কেউ লাইক দিচ্ছ না ওয়াচ টাইম আছে না কিছু। আমার যে ইচ্ছেটা, যার জন্য আমি এত কিছু করছি, তোমরা যদি সাপোর্ট না করো, আমি আর কি বলবো বলো? তোমাদের জন্যই তো ভিডিওগুলো করা। তোমরা একটু দেখবে, একটু আমাকে ঠিক ভুল সব বুঝিয়ে দিবে। যাই হোক, এসব কথা পরে হবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে 4th পয়েন্টটা কি বললাম, যে মাল্টিপল কালার্স ইউজ করতে হবে। মাল্টিপল কালার্স তো আমরা ইউজ করতে পারি না, কারণ আমাদের ব্লু অ্যান্ড ব্ল্যাক ছাড়া কোনো কালি অ্যাভেলেবেল নাই। তো ব্লু পেনে গোটা খাতাটা আমাদের লিখতে হবে, আর ব্ল্যাক পেনে পয়েন্টিং করতে হবে। অনেকের ক্ষেত্রে হয় যে সময় বাঁচানোর জন্য একটা কালারই, ব্লুয়ে যদি লিখে গোটা খাতা ব্লুয়েই লিখবে, পয়েন্টিংও ব্লুয়ে করবে, ব্ল্যাকে লিখলে গোটা খাতা ব্ল্যাকে লিখবে, পয়েন্টিংও ব্ল্যাকে করবে। সেটা করলে কিন্তু হবে না। আমাদেরকে মাল্টিপল কালার্স আমাদের ইউজ করতে হবে, কারণ ব্ল্যাক কালি দিয়ে যদি আমরা পয়েন্টিংটা করি, সে পয়েন্টিংটা কি আলাদাভাবে ফুটে উঠবে যে হ্যাঁ ওখানে পয়েন্টিং করেছি। কিন্তু আমরা যদি একই কালার দিয়ে করি, সেটা দেখতে ভালো লাগবে না। সেটা যেটা বলছি আমি, প্রেজেন্টেশনটা ভালো হবে না। তাই জন্য তোমাদের সময় বাঁচানোর এই ব্যাপারটা নিয়ে আমি আসবো 5 নম্বর পয়েন্ট, যেটা আমি তোমাদের বলেছিলাম সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমি বলবো এবার। তো যেটা বলছিলাম যে তোমাদের কিন্তু ব্লু অ্যান্ড ব্ল্যাক পেন ইউজ করতে হবে। 5th পয়েন্ট, সেট টাইম লিমিট। ইয়েস, তুমি পরীক্ষার সময় ঘড়ি তো পড়ে যাও নিশ্চয়ই। ঘড়িতে তো তুমি আর যে অ্যালার্ম দিতে পারবে না যে 5 মিনিট এই টাইমটার জন্য। কিন্তু তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে যে এমনি নিজের মাথার মধ্যে একটা টাইম লিমিট সেট করে নেবে।
ইতিহাসের ক্ষেত্রে এটা হয়, ম্যাক্সিমাম টাইম ইতিহাসে লোকে খাতা শেষ করতে পারে না লিখে। তো 8 নম্বরের যে নোটটা আছে, 8 নম্বরের নোটটা 20 মিনিট টাইমটা সেট করলাম আমি, যে 20 মিনিটের মধ্যে আমাকে লিখতেই হবে 8 নম্বরের নোটটা, লিখতেই হবে, নোট মানে এনি হাউ। এবার হ্যাঁ, এবার আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তোমার যদি সেটা যদি কমন না পড়ে, তোমার আবার সেটা আবার বিপরীতে চলে যাবে, যে কমন পড়েনি, আমি 20 মিনিটে কি করে লিখবো। সেটা অস্বাভাবিকের কিছু না, কমন না পড়লে তো 20 মিনিটের মধ্যে লেখা যাবে না। সাইডে রেখে দাও, তুমি 2 মার্কস দিয়ে শুরু করো। 2 মার্কসে কত থাকে, 22 থাকে তো, নাম্বার 11টা করতে হয় তো মনে হয়, যাই হোক আমরা তো মাথায় এখন নেই। 11টা থাকে, 11টা করতে হবে, থাকে মনে হয় 16-17টা। তার মধ্যে নিশ্চয়ই তোমার 7-8টা তো কমন পড়বেই, ওগুলো লিখো। একটা টাইম লিমিট করে নাও যে আমি 2 মার্কসেরগুলো এই টাইমের মধ্যে শেষ করব। এই টাইম লিমিটটা করে দেখবা, আমার যেমন আমি শুধুমাত্র ইতিহাস পরীক্ষা বাদে আমি সব পরীক্ষাতেই শেষ করে দিয়ে এসেছিলাম এই টাইম লিমিটটা সেট করে। এই টাইম লিমিটটা সেট করতে হবে তোমাদের, তাহলেই তোমরা কিন্তু ভালো স্কোর করতে পারবে। কারণ এই টাইম লিমিটটা যদি না রাখো, তাহলে এটা এটা কোনো মানেই হয় না যে তুমি এমনি লিখে যাচ্ছ দেখা 8 নম্বর করতে করতে দেখা গেল যে তোমার টাইম চলে গেল। তাই জন্য টাইম লিমিটটা সেট করা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে বলবে। তো আজকের যে পয়েন্টগুলো আমি তোমাদের বললাম, আশা করি তোমরা সেগুলো খেয়াল রাখবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাকে আরও সাপোর্ট করো, যাতে আমি আরও ভিডিও করার উৎসাহ পাই। কারণ যখন বলে না যে সবাই এগেনস্ট থাকার পরে যখন কোনো মানুষ এই প্যাশনটাকে ফলো করে, তখন সেটা খুবই হার্ড হয়। কারণ আমি এমন এমন কিছু ফেস করেছি, এই রিসেন্টলি ফেস করলাম, খুবই এক্সট্রিমলি বাজে। কোনো মানুষের সাথে এমন বিহেভিয়ার করো না যে মানুষটা নিজেকে ইউজলেস মনে হয়। আমি এটা তোমাদের একটা কথা বলবো, যে কোনো মানুষ নতুন কিছু ট্রাই করছে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করো, তাকে আরও কনফিডেন্স দাও। তাকে এরকম করে দিও না যে হে কি করছে, যা করছে সৎ কাজ করলেই হলো, উল্টোপাল্টা কাজ না করলেই হলো, সৎ কাজ করছে, তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের মতো এতটুকুই, তারা